দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ করো অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় সাইনোসাইটিস ও নাকের সমস্যা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আহমেদ রাকিব, নাক কান ও গলা বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন আমাদের জীবনযাত্রার বিভিন্ন কারণে এবং পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে দেখা যাচ্ছে যে নাকের সমস্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে সাইনোসাইটিসে কিন্তু ভুগছেন অনেকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগে যাচ্ছেন, সমাধান পাচ্ছেন না। কি কি বিষয় অবলম্বন করলে এটা থেকে মুক্ত হওয়া সম্ভব, চিকিৎসা কি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আহমেদ রাকিব। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে প্রথমে আমরা একটু জানতে চাই যে সাইনোসাইটিস একটা তো আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা শব্দ, এই সাইনোসাইটিস বিষয়টা আসলে কি? ধন্যবাদ। সাইনোসাইটিস বুঝতে হলে আগে জানা দরকার যে সাইনাস কী জিনিস। সাইনাস আসলে আমাদের নাকের আশেপাশেই এই মুখমণ্ডলে যে হাড়গুলো আছে এর ভিতরে কিছু ফাঁকা জায়গা আছে যেগুলোকে আমরা সাইনাস বলি, এবং এগুলোর ভিতরে যদি কখনো প্রদাহ হয়, ইনফ্ল্যামেশন হয়, ইনফেকশন হয়, তাহলে আমরা এইটাকে বলি সাইনোসাইটিস। তো সাইনোসাইটিসে এমন প্রচলিত একটু শব্দতে পরিণত হয়েছে যে কারো যদি মাথা ব্যথা হয় তাহলে রুগীরা এসে নিজেরাই বলে যে আমাদের সাইনাস হয়েছে, সাইনোসাইটিস হয়েছে, এরকম। তো অ্যাকচুয়ালি এটার যদি প্রদাহ হয় এবং প্রদাহ যদি প্রমাণিত হয় এবং উপসর্গ দেখে মনে হয়, তখন আমরা এটা সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষার পরে আমরা কি বলি যে যেহেতু বলছেন উপসর্গর কথা, বা অনেকে নিজে থেকে এসে বলে সাইনোসাইটিস, আসলে উপসর্গ বা কি কি লক্ষণ দেখে একজন মানুষ মনে করতে পারে যে আমাদের বোধহয় সাইনোসাইটিস হয়েছে, আমার একজন আপনাদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া উচিত? সাইনোসাইটিসের প্রধান লক্ষণ যেটা, সেটা হচ্ছে ব্যথা, মাথা ব্যথা বা নাকের আশেপাশে ব্যথা, চোখে ব্যথা, এবং তার সাথে সর্দি, নাক বন্ধ থাকা, অথবা নাকের পিছন থেকে যদি কিছু সর্দি গলা দিয়ে নামে, আমরা যেটাকে পোস্ট নেজাল ড্রিপ বলি, গলার ভিতরে সবসময় একটা খুসখুসে ভাব হওয়া, অথবা কাশি হওয়া, অথবা কখনো কখনো দেখা যায় যে সাইনোসাইটিসের রুগীরা যারা ক্রনিক হয়ে যায় তারা বলে যে নাক বা মুখ থেকে খারাপ গন্ধ আসছে, এরকম। অথবা দেখা যায় যে আশেপাশে কোনো ইনফেকশন, টনসিলের ইনফেকশন অথবা কানের ইনফেকশন, এগুলো হয়ে গেছে। এগুলো দিয়ে সাধারণত বোঝা যায় যে ক্রনিক সাইনোসাইটিস। আর সাইনোসাইটিস যখন প্রথম হয় তখন যদি স্বল্প সময়ের জন্য কোনো একটা সর্দি কাশি হলো, নাক দিয়ে সর্দি পড়লো, নাক বন্ধ, জ্বর, এর সাথে যদি আশেপাশে ব্যথা শুরু হয়, তখন আমরা বলি যে সাইনোসাইটিস এটা যেটা অ্যাকিউট ফর্ম। এবং যদি এটা বারবার হয় অথবা দীর্ঘমেয়াদী হয়, সামান্য কিছু চিকিৎসা নিলেও উন্নতি না হয়, তখন আমরা এটাকে আমরা ইউজ করি যে এটা ক্রনিক সাইনোসাইটিসের রোগী। আচ্ছা, অনেকেই প্রায় সময় আমাদের জিজ্ঞেস করেন কাদের হওয়ার সম্ভাবনা বেশি। আমরা অনেকে এসে বলেন যে আমাদের দীর্ঘক্ষণ এসিতে থাকতে হয় বা ধুলাবালিতে থাকতে, এমন কোনো বিষয় রয়েছে কিনা, কাদের এই রোগ বেশি হতে পারে? জি, অবশ্যই। এগুলো সাধারণত যাদের ঘন ঘন সর্দি হয়, তো সর্দি কাদের ঘন ঘন হয়, একটা বয়স আছে যে শিশুরা ঘন ঘন সর্দিতে আক্রান্ত হয়, কিন্তু একটা বয়সের পরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে যায়, তারপরে আর ঘন ঘন সর্দি লাগার কোনো কারণ নাই। বছরে একবার দুবার সাধারণ সর্দি লাগতে পারে, কিন্তু বারবার যখন লাগে তখন আমাদের কিছু কারণ খুঁজতে হয়। আমাদের মতো দেশে যেখানে পরিবেশ খুব পরিষ্কার না, যেটাকে পলিউশন বলি, বায়ু দূষণ, অথবা ওভারক্রাউডিং, অথবা রাস্তাঘাটের ধুলাবালি, এবং এর সাথে আরেকটি জিনিস জড়িত, সেটা হচ্ছে কারো কারো ফ্যামিলিগতভাবে অ্যালার্জি থাকে। যদি অ্যালার্জি থাকে তাহলে তারা ঘন ঘন সর্দি আক্রান্ত হয়, এবং এই সর্দি বারবার আক্রান্ত হতে হতে কখনো যদি সাইনাসের ভিতরে আক্রান্ত হয়ে পড়ে এবং সাইনাসগুলো ব্লক হয়ে যায়, তখন এরা সাইনোসাইটিসে আক্রান্ত হয়। আর ইদানিংকালে যেটা হয়েছে যে ইদানিংকালের যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলাপ করব। একজন দর্শক রয়েছে, দর্শকের ফোনটা আগে নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কোথা থেকে বলছেন? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি দর্শক, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, বলুন। জি হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন। একটু মাথা ব্যথা করে আর কি, ঠান্ডা ঠান্ডা লাগা ভাব। জি, আপনার বয়স কত একটু বলবেন? আসতে দাও। আমার বয়স হলো আপনার 33-34 বছর।
আচ্ছা, মাথা ব্যথাটাকে প্রায় করে? প্রায় প্রায়, জি জি জি। প্রায় করে। আচ্ছা, শুধু কি মাথা ব্যথা করে নাকি নাকের আশেপাশেও ব্যথা করে? জি না, শুধু একটু মাঝে মাঝে মাথা ব্যথাটাই করে রে। জি, দর্শক আপনার টেলিভিশনে যে ভলিউম রয়েছে সেটা একটু কমিয়ে প্রশ্ন করলে আমরা আপনারও সুবিধা হবে, আমাদের একটু সুবিধা হয়। একটু যদি বলতেন এর সাথে কি জ্বর জ্বর থাকে বা নাক বন্ধ থাকে? যে অতিরিক্ত ঘামের লক্ষণটা দেখা যায়, আর হইলে আপনার নাক মাঝে মাঝে বন্ধ থাকে। জি, আমাদের ডাক্তার সাহেব রয়েছেন অতিথি, অধ্যাপক ডক্টর আহমেদ। আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে। না, ঠিক আছে। এখন ওনার এটা মনে হচ্ছে যে ক্রনিক একটা সমস্যা, মাঝে মাঝে এবং ঘাম বসে যায়। এই যেটা আমরা বলছিলাম যে অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, এবং এই সিজনগুলোতে ঘাম বসে গিয়ে হতে পারে, অথবা ঠান্ডার এক্সপোজারের জন্য হতে পারে। আর যেটা আমরা যেটা সাম্প্রতিক সময়ের যেটা সমস্যা, সেটা হচ্ছে যে এসিতে থাকা এবং এসি থেকে বেরোনো, এবং এই যে বারবার টেম্পারেচারের যে পরিবর্তনটা হয়, এইটাতে নাকের উপরে খুব চাপ পড়ে। চাপ পড়লে নাক সেটা শুষ্ক হয়ে যায়, নাকের ভিতরে সাধারণ যে সর্দি বা পানি যেগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে নাকের ভিতরে ময়লা হয়ে নাকের এই সাইনাসগুলোকে ব্লক করে ফেলতে পারে। তো যেই ভদ্রলোক আমাদেরকে ফোনে প্রশ্ন করলেন, তার একটি সম্ভাবনা আছে যে সাইনোসাইটিসে ভোগার, যেহেতু এটা ওনার ক্রনিক সমস্যা, সেই জন্য। তো এটা উনি নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে একটি সাইনোসাইটিস হয়েছে কিনা এটা দেখবার জন্য একটি এক্সরে করে এটার সমাধান, একটা জবাব জানা যেতে পারে, ওনার ডায়াগনোসিসটা বোঝা যেতে পারে। সেটা যদি জবাবটা জানা যায়, তারপর আমাদের দেশের যে প্রচলিত যে চিকিৎসা রয়েছে সেগুলি চিকিৎসা গ্রহণ করলে নিশ্চয়ই উনি ওতে উপকার পাবেন। আমরা আলাপ করছিলাম যে ইদানিং কী কী কারণে সাইনোসাইটিসটা বেশি হচ্ছে, আপনি আলাপ করছিলেন, এ বিষয়ে আমরা আলাপ করবো একটু বিরতির পর। আমরা আলাপ করছিলাম যে ইদানিং দেখা যাচ্ছে যে এইসব এসির কারণে বা ধুলাবালির কারণে এটা বেড়ে যাচ্ছে, আপনি আলাপ করছিলেন। শনাক্ত এটা কিভাবে করা যায়, এটা যদি একটু বলতেন, কি কি লক্ষণ বা কি কি উপায়ে সব কিছু মিলে আপনারা? আমরা তো ইতিমধ্যে লক্ষণগুলো নিয়ে আলাপ করেছি, যে সাধারণত মাথা ব্যথা, নাক বন্ধ, সর্দি, এগুলো নিয়ে যখন আসে এবং এর সাথে আরও দু একটি উপসর্গ থাকতে পারে, সেগুলো আমরা ইতিমধ্যে আলাপ করেছি। এখন এই নিয়ে যখন আমাদের কাছে রুগী আসে, তখন আমরা রুগীকে পরীক্ষা করি যে নাকের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। সাধারণত দেখা যায় যে নাকের ভিতরে হাড় বাঁকার সমস্যার জন্য যদি নাক বন্ধ থাকে, অথবা নাকের ভিতরে যে স্বাভাবিক মাংস থাকে, যেগুলো আমাকে টার্বিনেট বলি, এগুলো যদি অনেকের বড় থাকে এবং দীর্ঘমেয়াদী বড় থাকে, অথবা নাকের ভিতরে যদি কোনো পলিপ ইতিমধ্যে ডেভেলপ করে থাকে, এগুলোর কারণে, এবং তার সাথে ইতিহাসের ভিতরে অ্যালার্জি একটি ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যালার্জি থাকে, তখন এগুলোর কারণে দেখা যায় যে নাকের ভিতরে বন্ধ থাকে এবং নাকে সর্দি পাওয়া যায়, অথবা গলার ভিতরে যদি পরীক্ষা করা যায় তাহলে সর্দি পাওয়া যায়। এরকম আমরা যদি সাসপেক্ট করি যে তার রুগীটি সাইনোসাইটিসে আক্রান্ত, তাহলে আমরা একটি সাধারণ একটা এক্সরে, সাইনাসের একটা এক্সরে করে আমরা বুঝতে পারি যে সাইনাসের ভিতরে সর্দি বা পুজ জমে আছে কিনা। তবে আধুনিককালে বর্তমানে আমাদের দেশেও যথেষ্ট অ্যাভেলেবল হয়ে পড়েছে যে আমরা সিটি স্ক্যান, সাইনাসের, প্যারানাজাল সাইনাসের যদি সিটি স্ক্যান করি, তাহলে আর বিশদভাবে বোঝা যায় যে সাইনাসের সবগুলো আমাদের মুখমণ্ডলের উপরের ভাগে থাকে তা থাকে না, কিছুটা কোনোটা দুই চোখের মাঝখানে এবং পিছনে থাকে। সেগুলোকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে সিটি স্ক্যান অফ সাইনাস যদি করা যায়, তাহলে বিস্তারিতভাবে বোঝা যায় যে কী কারণে সাইনাসগুলো ব্লক হয়েছে, কোথায় ব্লক হয়েছে, এবং তার পরবর্তী চিকিৎসা দেওয়ার জন্য সুবিধা হয়। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছেন। এই যে সিটি স্ক্যান যে বলে, সেটা কি আমাদের দেশের অ্যাভেলেবেল এখন? জি, এখন বর্তমান যুগে সিটি স্ক্যান আমাদের প্রত্যেকটি জেলাতে অ্যাভেলেবল এবং ব্যাপকভাবে করা হচ্ছে। আমরা যদি কখনো দেখা যায় যে মাথা ব্যথার রুগীদের কমন ধারণা থাকে যে সিটি স্ক্যান ব্রেনের ভিতরে কোনো টিউমার হয়েছে কিনা, এবং কখনো কখনো দেখা যায় যে ইদানিংকালে রুগীরা এসেই চায় যে সিটি স্ক্যান করতে। আমরা সাধারণত সর্দি কাশি রুগী যারা সাইনোসাইটিস আছে বলে মনে করলে, প্রাথমিকভাবে যদি এক্সরেতে ধরা পড়ে যে তার সাইনোসাইটিস আছে, তাহলে বিস্তারিতভাবে জানার জন্য সিটি স্ক্যান অফ প্যারানাজাল সাইনাসের কোনো বিকল্প নেই। এটি যেমন রোগ নির্ণয়ে সুবিধা করে, একইভাবে পরবর্তী চিকিৎসা, যদি সার্জারি প্রয়োজন হয়, তাহলে সেইটার জন্য অত্যন্ত জরুরি একটি পরীক্ষা। সুন্দরভাবে বলছেন। আচ্ছা, এই চিকিৎসার প্রসঙ্গ যখন উঠা নিলে, যে চিকিৎসা আসলে কীভাবে হয়? কখনো দেখা যাচ্ছে যে একদম দীর্ঘমেয়াদী কিছু সমস্যার কারণে ভুগছে, আবার কখনো একুট যেটা স্বল্পমেয়াদী সমস্যা, এদের চিকিৎসা আপনারা কীভাবে করেন?
আমরা যদি স্বল্পমেয়াদী যেমন অ্যাকিউট সাইনোসাইটিস, যদি সর্দি কাশি এবং মাথা ব্যথা, সাইনাসের ভিতরে প্রদাহ আছে, কালেকশন আছে, তার সাথে জ্বর আছে, এরকম হলে তাদেরকে সাধারণত দেখা যায় যে অ্যান্টিবায়োটিক্স দিতে হয় যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য, 2 থেকে 4 সপ্তাহ পরিমাণ সময়ের জন্য অ্যান্টিবায়োটিক্স দিতে হয়। কারণ যথেষ্ট চিকিৎসা যদি না হয় অ্যান্টিবায়োটিক দিয়ে, তাহলে দেখা যায় যে আবার তার পুনরায় সাইনোসাইটিসে আক্রান্ত হয়। এবং সাইনোসাইটিস চিকিৎসার মূল মন্ত্রই হলো যে নাককে খুলে দিতে হবে। সাইনাসের ভিতর থেকে যে সর্দি এবং পানি যেগুলো পুজ জমে আছে সেগুলোকে সরে যেতে হবে। সরে যদি যেতে হয় তাহলে তাকে স্টিম ইনহেলেশন আমরা বলি, যে গরম পানির ভাপ নেবেন, মেয়ের সাথে ম্যান্থল দিতে পারেন, অথবা অন্যান্য আয়োডিন জাতীয় ওষুধ পাওয়া যায় সেগুলো দিতে পারেন। তারপরে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে। নাকের ভিতরে যাতে এই নাকের মাংসগুলো যেন ছোট হয়ে যায় সেজন্য ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট আমরা দেই। অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট, আমাদেরকে মন্টিলুকাস জাতীয় ট্যাবলেট ব্যবহার করতে হবে। এবং উপসর্গ নিরাময়ের জন্য আমরা এর সাথে প্যারাসিটামল এবং অন্যান্য ব্যথা নিরাময় করার জন্য ওষুধ ব্যবহার করতে পারি। এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আমাদেরকে যেটা অবশ্যই ব্যবহার করতে হয় সেটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, নাকের স্প্রে। এবং মনে রাখতে হবে স্টেরয়েড দেওয়ার সাথে সাথে নাক খুলে না, এটা কয়েকদিন ব্যবহারের পর এটার উপকার পাওয়া যায়। এবং উপকার যদি ধরে রাখতে হয় তাহলে এটা দীর্ঘমেয়াদী সময় ধরে, কয়েক মাস সময় ধরে ব্যবহার করতে হয়। একজন দর্শক রয়েছে, দর্শকের প্রশ্নটি নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সাদ্দামুল্লাহ, আমার বয়স হবে 30। জি জি, আমার ওয়াইফের নাকে সমস্যা হয়েছিল, মানে নিঃশ্বাস নিলেই খটখট খটখট আওয়াজ হইতো। তারপরে এক পর্যায়ে চিকিৎসা করার পরে এখন একটু ঠিক আছে। তারপরেও মাঝে মাঝে মাথা ব্যথা করে, আবার নাকের দিকে হালকা ব্যথা করে। জি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এটা কতদিন থেকে হচ্ছে? কতদিন থেকে হচ্ছে এই সমস্যা? এটা স্যার 2 বছর হয়েছিল, 2 বছর আগে যে হয়েছিল এরকম। এখন আল্লাহর রহমতে ঠিক আছে, তারপরও মাথায় ব্যথা করে আর নাকে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, ধন্যবাদ। যদি নাক বন্ধের সমস্যা থাকে, সাধারণত নাক বন্ধের বিষয়টা স্বাভাবিকভাবেও হইতে পারে। কিছু সময় নাক এমনি স্বাভাবিকভাবে বন্ধ থাকে, সেই বন্ধের পরে খুলে যায়। আর যদি বারবার হয় তাহলে আপনি স্ত্রীকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়াতে পারেন। কিন্তু অবশ্যই নাক খোলার জন্য বারবার সস্তার যে নাকের খোলার জন্য যে ড্রপগুলো পাওয়া যায় এটা অবশ্যই ব্যবহার করবেন না। আর এগুলো বন্ধের জন্য একটু মাথা ব্যথা থাকতে পারে। আবার মাথা ব্যথার কিন্তু সবচেয়ে কমন কারণ হলো যে মানুষের বিভিন্ন সামাজিক চাপ বা কাজের চাপ, অথবা কোনো যদি মানসিক চাপ, দুশ্চিন্তা, এগুলোও মাথা ব্যথার কারণ হয়। কাজেই সবসময় মাথা ব্যথা যে নাক বন্ধের জন্য বা সাইনোসাইটিসের কারণে সেটা না, মানুষের সাধারণ দৈনন্দিন বিভিন্ন কারণে মানুষের মাথা ব্যথা হয়তো সেই কারণেও আপনার স্ত্রীর মাথা ব্যথা হয়ে থাকতে পারে। খুব সুন্দরভাবে বলছিলেন। আমরা নিশ্চয়ই উনি এই পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হবেন। আমরা একুইট যে সাইনোসাইটিস সেটা নিয়ে আলাপ করছিলাম। ক্রনিক বা দীর্ঘমেয়াদী সাইনোসাইটিসের কী কী চিকিৎসা সে বিষয়ে নিয়ে আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম আসলে স্বল্পমেয়াদী বা আমরা ডাক্তারি ভাষায় যেটাকে বলেছি একুইট সাইনোসাইটিস। ক্রনিক বা দীর্ঘমেয়াদী অনেকে তো আছে যে অনেক দিন ধরে ভুগছে, তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসার পদ্ধতিটা কী? ধন্যবাদ। সম্ভবত এই রোগীগুলো যারা সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিসে ভোগে, তাদের এটা একটা দৈনন্দিন জীবনে একটা বিড়ম্বনায় পরিণত হয়। সবসময় নাক বন্ধ, মাথা ব্যথা, নাক দিয়ে সর্দি পড়া, কাশি, বারবার গলা পরিষ্কার করতে হয়, নাক পরিষ্কার করতে হয়, এগুলো একটা সোশ্যাল একটা বিড়ম্বনার তৈরি করে। তো কাজেই তার চিকিৎসা যদি করতে হয় তাহলে পরীক্ষা করে যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেগুলোকে ঠিক করা। যেমন নাকের ভিতরে যদি কোনো হাড় বাঁকা বা নাকের ভিতরে কোনো পলিপ অথবা অ্যালার্জি এই টাইপের সমস্যা যদি থাকে তাহলে সেগুলো অ্যাড্রেস করা। আর করে চিকিৎসা করে তার উন্নতি হবে। কিন্তু এর বাইরে যে সমস্ত কারণে সাইনোসাইটিস বারবার আক্রান্ত হন সেগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। এরগুলো কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজের উপরে, আর কিছু কিছু আছে যেগুলো পরিবেশের উপরে। এখন আমরা খুব দূষিত বায়ু দূষণ একটি বিরাট সমস্যা। তারপরে যে কোনো জায়গায় রাস্তায় ধুলাবালি,
শুষ্কতা, আবহাওয়ার শুষ্কতা, আমরা একটু শুষ্ক দেশ, খুব কম সময়ে আমাদের বৃষ্টি বাদল হয়, আর বাকি সময় যেটা শুষ্কতা থাকে, রাস্তায় ধুলাবালি, এগুলো তাদেরকে এফেক্ট করে। আরেকটি জিনিস বলবো, যে যদি জন্মগতভাবে বা ছোটোবেলা থেকেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে সেটাও তাকে দীর্ঘমেয়াদী এফেক্ট করে। আমাদের একটু জনবহুল দেশ, কাজে ও রাস্তাঘাটের বা স্কুল, কলেজ, অফিস, মার্কেট, সব জায়গায় যে ওভারক্রাউডিং, ঘনবসতি, এবং সেখান থেকে কিছু অন্যদের থেকে রোগ বাহিত হয়ে সাইনাসের ভিতরে আসে এবং তারা এবং ফুসফুসও আক্রান্ত হয়। আরেকটি জিনিস বলছিলাম যে যারা সাধারণত স্মোক করে, ধূমপান করেন, যা এই ধূমপায়ীদের ভিতরেও দেখা যায় যে সাইনোসাইটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি থাকে। তো কাজেই সেই সমস্ত জিনিস যদি অ্যাড্রেস না করা যায়, সেগুলোকে যদি মুক্ত বাতাস, পরিবেশের উন্নতি এবং হেলদি লিভিং, এবং কিছুটা নিজেরও ফিজিক্যাল এক্সারসাইজ করা, এবং বাসার ভিতরে নিজের বালিশ, বিছানা এগুলোকে নিয়মিত পরিষ্কার রাখা, সেগুলোকে, এবং ঘরের ভিতরে ধুলাবালি কমানো, এবং এদের যদি অ্যালার্জিজনিত কারণে হয় তাহলে বাসায় যদি ধুলাবালি থাকে সেগুলোকে কমানো, এবং রাস্তাঘাটে ধুলাবালি এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, এবং যখনই ধুলাবালির মধ্যে মানুষ চলে গেলেন এবং কিছু যদি ধুলাবালি নাক, গলা এবং ফুসফুসে যায়, তাহলে সেগুলো বারবার পানি দিয়ে ধুয়ে হাত, আমরা যেরকম, আমি বলি যে আমরা যেমন বাইরে থেকে এসে হাত ধুই, সেরকমভাবে সাইনোসাইটিসের রোগী যেন না বাসায় ফিরে বা প্রথম সুযোগে সবকিছু মিলে একটা সুস্থ জীবনযাপন করতে হবে। অধ্যাপক ডক্টর আহমেদ রাকিব, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন, সাইনোসাইটিসটা একটা দীর্ঘমেয়াদী রোগ অনেকের হতে পারে। সেই ক্ষেত্রে একটা আমরা বলি সুস্থ জীবনযাপন করা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা এবং মাস্ক পরিধান করা, ধুলাবালি বা সেই সব জিনিস উনি বললেন, সেগুলি যদি থেকে আমরা একটু মেনে চলতে পারি, তাহলে এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। আমরা সকালে সুস্থ থাকি, আমাদের পরিজন সুস্থ থাকুক, এই কারণে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।